প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি চ্যানেল দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক। দর্শক, আজকে তেমনটি হচ্ছে। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে আপনাদের অতি পরিচিত ডাক্তার কানিজ নীলুফার বানু হিমি। আসুন আগে পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। ডাক্তার হিমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ ডক্টর সজল আশফাক ভাইয়া, আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন TVN24 টিভি চ্যানেলে। এটা আমার অনেক পরিচিত একটা জায়গা। তো আমি TVN24 টিভি চ্যানেলের সব দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম নিউ ইয়র্ক থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এই সাধারণ বিষয়টি নিয়ে আসলে কথা বলা হয়নি এবং আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকতে পারে এবং অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আসলে খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা নিউ ইয়র্কে প্রায় শুনি, যখন প্রত্যেকটা আমরা রোগী না বলে যদি বলি যে প্রত্যেকটা মানুষ তারা যখন চিকিৎসকের কাছে যান, তারা দুটো বিষয়ে সবসময় তারা আলোচনা করেন। তাদেরকে প্রায় বলতে শুনি যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন এবং সেখানে তারা যান রেগুলার। এটা তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, PCP বা প্রোভাইডার যাই বলি। এবং সেখানে প্রশ্ন আসে যে প্রাইমারি কেয়ারটা কি, মানে এই দেশে প্রাইমারি কেয়ারটা কি, এটা আমরা শুনবো। এবং তারপরে পাশাপাশি আমরা চিকিৎসকদের কাছে একটা কথা শুনি সবসময়, সেটা হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার, এবং সে ব্যাপারে তারা খুবই যত্নশীল এবং তারা খুবই সচেতন। হ্যাঁ, তাদের রোগীদের বিভিন্ন প্রিভেনশনের ব্যাপারে বা প্রতিরোধের ব্যাপারে। তো এই দুটো বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, যাতে রোগীরা বুঝতে পারেন যে তারা কেন চিকিৎসকের কাছে যান আর চিকিৎসকরা তাদেরকে নিয়ে কি কি ভাবেন। তো ডাক্তার হিমি, প্রথমে আমি জানতে চাই যে প্রাইমারি কেয়ার বলতে আসলে কি বোঝাচ্ছেন, আপনারা কি কি জিনিস আসলে রোগীর দেখভাল করেন সে তার মধ্যে থাকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রাইমারি কেয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাকে আমরা ভালো করে একটু বোঝার জন্য আমরা ওভারঅল ট্রিটমেন্ট যে সিস্টেমটা আছে ওটার উপরে যদি আমরা একটু বলি। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। ধরেন একজন মানুষের হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, তো এখন উনি কি করবেন? বাসায় আছেন, হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, তো এখন কি উনি ওনার যে ডক্টর আছেন কমিউনিটিতে, যেখানে উনি সবসময় ফলো আপ করেন, সেখানে যাবেন, নাকি ওনার নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে যাবেন, নাকি এখানে আমেরিকায় যেমন আমরা 911 কল করে ইমার্জেন্সি সেটা করবেন? তো আমি ধরে নিচ্ছি তার বুকের ব্যথা অনেক আছে, কিন্তু তখন উনি কি করবেন এটাই চিন্তা করছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট। তো অ্যাকিউট কেয়ারে যেতে হবে। অ্যাকিউট কেয়ার মানে হচ্ছে যে হসপিটাল। এটা বাসায় ম্যানেজ করা বা আমাদের যে ডক্টর, যে কমিউনিটিতে আমাদের প্রাইমারি কেয়ার ডক্টর আছেন তার অফিসে এটা ম্যানেজেবল না। তো উনি সেটা হসপিটালে যাবেন এবং হসপিটালে ওনাকে ইমিডিয়েটলি যে কাজগুলি দরকার, যে টেস্টগুলি দরকার, যে ম্যানেজমেন্টটা দরকার, সেটা উনি পাবেন। তারপরে ধরেন উনি সবকিছু পেলেন, হসপিটালে যত টেস্ট দরকার সেটাও করা হয়ে গেল। তারপরে উনি এখন ভালো ফিল করছেন, ওনার কন্ডিশনটা অনেক স্টেবল। ডক্টর ওখানে যারা আছেন তারা ওনার ওষুধপত্র সব ঠিকঠাক করে বুঝিয়ে দিয়েছেন যে আপনাকে এটা এই ওষুধ খেতে হবে, সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে আপনাকে আর কি কি লাইফ স্টাইল কি কি করতে হবে, কি কি খাবার খেতে হবে। তারপরে ওনাকে ডিসচার্জ করে দিলেন। হ্যাঁ, হসপিটালে তো সবসময় রাখবেন না, যখন সুস্থ যাবেন তখন ডিসচার্জ করে দিলেন। এখন ডিসচার্জ হয়ে উনি বাসায় আসার পরে এখন ওনার কি করতে হবে? হ্যাঁ, তো এখন ওনার যেটা দরকার সেটা হচ্ছে কন্টিনিউশন অফ দ্য কেয়ার। এই যে ওনার স্বাস্থ্যের যে প্রবলেমটা, অ্যাকিউট কন্ডিশনটা ওনার ঠিকঠাক হয়ে গেল। এখন এই যে ক্রনিক লম্বা সময়ের জন্য লাইফ লং যে কেয়ারটা, এই কেয়ারটা করেন আমাদের প্রাইমারি কেয়ার ডক্টর, যারা আমাদের কমিউনিটিতে আছেন, বিভিন্ন ভাবে আছেন। এটা হসপিটাল বেসড হতে পারে, যেমন আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা হসপিটালের একটা ক্লিনিক থাকে, মেডিসিন ক্লিনিক থাকে, যেখানে মেডিসিন ডক্টররা বসেন এবং ওনারা ওই প্রাইমারি কেয়ারটা ওই সার্ভিসটা দিতে পারেন।
অনেকে প্রাইভেট প্র্যাকটিস আছে, তাদের নিজস্ব প্রাইভেট প্র্যাকটিস আছে, তাদের অফিস আছে, ক্লিনিক আছে, অফিস আছে কমিউনিটিতে। তো তিনি যদি চান সেখানেও তার প্রাইমারি কেয়ার, কারণ হচ্ছে যে ওই যে কেয়ারটা ওখানে কিন্তু শেষ হয়ে গেল না, যে হসপিটাল থেকে বাসায় আসছি, ঠিক আছে আমাদের তো ওষুধপত্র কিনবো আর খাবো না, এটা হবে না। তাকে নিয়মিত ফলো আপ করতে হবে। এই ফলো আপটা তো হসপিটালে করা যায় না, সম্ভব না। তো সেই জন্য তার একটা ডক্টর দরকার, যিনি তার সবকিছু দেখভাল করবেন। এবং সেই জন্য আমরা তাকে বলি প্রাইমারি কেয়ার ডক্টর। প্রাইমারি কেয়ার ডক্টরের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে। আমরা যদি মানে হেলথ কেয়ার সিস্টেমকে একটা পিরামিডের সাথে তুলনা করি, তাহলে প্রাইমারি কেয়ারটা হচ্ছে পিরামিডের যে বেসটা, সেটাই হচ্ছে বেস। প্রাইমারি কেয়ার যে সার্ভিসটা, এটা হচ্ছে বেস অফ দ্য মেডিকেল সার্ভিস, মানে সবকিছু। তো প্রাইমারি কেয়ার ডক্টরের অফিসে উনি যখন যাবেন ফলো আপ করার জন্য, প্রাইমারি কেয়ার অফিসে যে ওনার যদি ব্লাড প্রেশার থাকে, ওনার যদি ডায়াবেটিস থাকে, এগুলো তো সব ক্রনিক ডিজিজ, যেটা আমাদের লাইফ লং ধরে এটা টেক কেয়ার করতে হয়। যদি ওনার অন্য কোনো সমস্যা থেকে থাকে, তো তাহলে কোলেস্টেরলের যদি সমস্যা থেকে থাকে, তাহলে যদি কারোর অ্যাজমা থেকে থাকে, ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে থাকে, বা অন্যান্য যে কোনো অসুস্থতা যেটা হচ্ছে লম্বা সময় ধরে আমাদের দরকার, ফলো আপ করার দরকার, এটা প্রাইমারি কেয়ার ডক্টর করে থাকেন। তারপরে হচ্ছে হ্যাঁ, এরপরে আপনি যেটা বললেন আরো একটু, মানে আমি যদি একটু মানে অন্যদিকে যাই, বলতে পারেন যে আমার যদি মানে আমার এখন আছে আমার কিডনি প্রবলেম, তো আমার প্রাইমারি কেয়ার ডক্টর কি কিডনি প্রবলেম সমস্যা করতে পারবে, সমাধান করতে পারবেন? হ্যাঁ, পুরোটা করতে পারবেন না, কিন্তু বেসিক যে ট্রিটমেন্টটা, বেসিক যে জিনিসটা আমাদের করতে হবে, ওটা প্রাইমারি কেয়ার করবেন। এবং প্রাইমারি কেয়ার তখন আপনাকে স্পেশালিটি কেয়ার যেটা আছে, নেফ্রোলজিস্ট তাদের কাছে, বা যদি পাঠাবেন। নেফ্রোলজিস্টরাও কিন্তু হসপিটালে কাজ করে যখন অ্যাকিউট কন্ডিশন থাকে, তাদের কিন্তু আবার বাইরে ক্লিনিকও আছে, যেটা আউট পেশেন্ট সার্ভিস আমরা বলি, ওটা কিন্তু ওখানে সেই সার্ভিসটা উনি পাবেন। তো এটা হচ্ছে যে তাকে বারবার তাকে হসপিটালে যেতে হবে না, কারণ হসপিটাল তো এই সব কেয়ার গুলি করতে করতে মানে সম্ভব না। সেজন্য এই যে প্রাইমারি কেয়ার গুলি আমাদের কমিউনিটিতে, শুধু মেডিসিন না, যে কোনো সার্ভিসে, আমি যদি বলি এইচআইভি পেশেন্ট, যেটা আমার স্পেশালিটি, সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি কেয়ারটা আমরা কিন্তু এইচআইভি পেশেন্টকে দিয়ে থাকি। শুধু এইচআইভি না, তার সাথে তার যদি ডায়াবেটিস থাকে, তার হাই ব্লাড প্রেশার থাকে, তার কিডনি প্রবলেম থাকে, বা যে কোনো অসুস্থতা, আমরা প্রাইমারি যেটা আমরা ক্লিনিকে সার্ভিস দিয়ে থাকি। এখন আপনি সেকেন্ড প্রশ্নের উত্তরে আসছি। আপনি বলছেন যে ট্রিটমেন্ট, প্রিভেন্টিভ কেয়ার, ট্রিটমেন্ট এবং মানে যেটা প্রিভেন্টিভ কেয়ার, আমরা বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। তো প্রিভেন্টিভ যে কেয়ারটা, এটা কিন্তু হসপিটালে দেওয়া সবসময় সম্ভব হয় না, এটা ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম যে প্রিভেনশন, যে প্রিভেন্টিভ যে সার্ভিসটা, এটা কিন্তু আমরা প্রাইমারি কেয়ার থেকে পেয়ে থাকি। না, মোর দ্যান 90%, আমি বলবো 95%। তো এটাও প্রাইমারি কেয়ার সার্ভিসের একটা বিশাল অংশ। আমি যদি বলি ভ্যাকসিন থেকে শুরু করে, যে 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 বয়সে যাদের ভ্যাকসিন লাগবে, সেটা প্রাইমারি কেয়ার থেকে পাওয়া যাবে। তারপরে হচ্ছে ধরেন প্রিভেন্টিভ কেয়ার তো অনেক কিছু আছে। আমরা যেমন যারা ডায়াবেটিস আছে, তাদের আই এক্সামটা করতে হয় বছরে একবার, এটা কিন্তু প্রাইমারি কেয়ার রেফার করে থাকেন। তারপরে ধরেন কোলোনোস্কোপি, যেটা হচ্ছে ক্যান্সার প্রিভেনশন, কোলন ক্যান্সার প্রিভেনশন, প্রস্টেট ক্যান্সার প্রিভেনশন, ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশন, হ্যাঁ, এরকম সার্ভাইকাল ক্যান্সার, বা যে ইউটেরাসে যে ক্যান্সার হয়, সার্ভিক্সে যে ক্যান্সার হয়, সে ক্যান্সার প্রিভেনশন। হ্যাঁ, এই প্রিভেনশন যেগুলি, সেগুলি কিন্তু আমাদের যে, এটা কিন্তু আমরা প্রাইমারি কেয়ার অফিসে এটা সার্ভিসটা দেওয়া হয়। তো প্রাইমারি কেয়ার অফিসের সার্ভিসটা আসলে অনেক বড়, অনেক বড়। মানে আমি ওইটাই বললাম যে বেস অফ দ্য মেডিকেল সার্ভিসেস ইন দ্য কমিউনিটি। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা খুব বিস্তারিত একটা ধারণা পেলাম বিষয়টা নিয়ে, যে প্রাইমারি কেয়ার কে কি করে থাকেন। তো স্বাভাবিকভাবেই যেটা হবে যে আমাদের কোনো সমস্যা হলে প্রাইমারি কেয়ারের ফিজিশিয়ানের কাছে আমরা যাব। একইভাবে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আমাদেরকে বলে দেন যে আপনি কতদিন পরে পরে আসবেন, সেটারও একটা বিষয় থাকে, আমরা সেই অনুযায়ী যাই। এবং তা না হলে বছরে একবার তো যেতেই হয়। আপনি যেটা বললেন যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে বছরে একবার করে করতে হয়, সেগুলি আপনারা একটা অ্যানুয়াল চেক আপ করেন। একটা প্রশ্ন আপনি নিজেই বলছিলেন যে কারো যদি কিডনির সমস্যা থাকে, বা হার্টের সমস্যা থাকে, বা অন্য কোনো সমস্যা থাকে, সেটার জন্য যখন স্পেশালিস্টের কাছে যাবে, তখন তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কাছ থেকে রেফারেল নিতে হয়। মানে এই রেফারেল নেওয়াটার মানে হচ্ছে যে, আমি যেটা বুঝি যে আপনি সবসময় দেখছেন, একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দেখছেন, এবং একটা সময় উনি বুঝতে পারছেন যে এই রুগীটার
একটা স্পেশাল কেয়ার দরকার, তখন উনি তার কাছে পাঠাচ্ছেন, রেফার করছেন। তো যখন রেফার করেন তখন কি সে যে আমরা জানি যে রেফারেল নিতে হয়, মানে এই বিষয়টা কিরকম, এটা অনেকে হয়তো বুঝতে পারেন না, অনেকে ভাবেন যে রেফারেলটা নিলেই হলো। আবার অনেক সময় আমরা এটা শুনি যে এটা ইন্স্যুরেন্স কাভার করছে কিনা, ইন্স্যুরেন্সের কাছ থেকে অনুমতি নিতে হয়, বা অনেক সময় কিছু প্রসিডিওরের ক্ষেত্রে আমরা দেখি যে অনুমতি নিতে হয়। তা আমার প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের মধ্যেও কিছু পরীক্ষা নিরীক্ষা অনেক সময় করতে হয়, যে ক্ষেত্রে রোগী রেফারেল নিতে হয়, মানে ইন্স্যুরেন্সের থেকে বা অনুমতি নিতে হয়। তো সেক্ষেত্রে কি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হেল্প করতে পারেন যে এই কাজগুলির ব্যাপারে, বা একজন আপনি যার কাছে রেফার করলেন সেখানে সেই জায়গায় উনি সঠিকভাবে পৌঁছালো কিনা, মানে নেভিগেশনের যে বিষয়টা, সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করেন কিনা, নাকি রুগীকে অ্যাড্রেস দিয়ে ছেড়ে দেন যে এখানে যান বা এর কাছে যান, বা একজন আমি অনেক সময় অনেককে শুনেছি যে আমাকে তো প্রাইমারি কেস অনেক, এটা আমি জানি না, এটা হয়তো মানে এটা রেগুলার কোনো কিছু না, কারো কারো হয়তো একটু অন্যরকম অভিজ্ঞতা আছে। তারা বলেন যে আমাকে তো একজনের কাছে পাঠালো, কোনো লিস্টই দিল না যে আমি কার কাছে যাব, তো আমি তো কোনো ডাক্তার চিনি না। তো এটাও কিন্তু হয়। তো মানে এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন বা কিভাবে হওয়া উচিত আসলে? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন একেবারেই সত্যি। তো প্রাইমারি কেয়ার আমি যদি একটু এক্সাম্পল সহ বলতে চাই তাহলে না বুঝতে, মানে আমার মনে হয় যে আমরা বুঝতে পারবো। হুম। ধরেন একজন ডায়াবেটিক রোগী, আমরা তো এখানে বেশিরভাগই যাদের বয়স 60 অ্যান্ড অ্যাবাভ, ম্যাক্সিমাম মানুষের কিন্তু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল, এই তিনটা এত কমন। তা আমি ধরে নিচ্ছি ধরে আমার যে ক্লায়েন্ট এখন আছেন তার বয়স 60 এবং তার ডায়াবেটিস আছে। হ্যাঁ, তো এখন আমার সে ডায়াবেটিসের জন্য, সে ডায়াবেটিসটার জন্য আমি তো প্রাইমারি কেয়ার অফিসে ধরেন 3 থেকে 4 মাস, বা ডিপেন্ড করে তার কন্ট্রোল কিরকম কন্ট্রোলে আছে, বা 4 থেকে 6 মাস, মানে 4 মাস এভরি 4 মাস, অথবা 4 মাস পর পর বা 3 মাস পর পর আমরা একটা ব্লাড টেস্ট করে সুগারের স্ট্যাটাসটা দেখি, কোলেস্ট্রল কেমন আছে দেখি, থাইরয়েড গুলি চেক করি, যেটা স্ক্রিনিং টেস্টের মধ্যে অনেক কিছু আছে, সবকিছু দেখি। এখন ধরে নিচ্ছি যে এই পেশেন্টের আপনার কথাটাই, মানে নেফ্রোলজি যখন চলে আসছে ওটাই বলি, ধরে নেন আর এখন আমি যখন আমার রেগুলার চেক আপে ধরা পড়লো তার কিডনি ফাংশন লেভেলটা ড্রপ করে যাচ্ছে, যেটা খুবই কমন যাদের ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, তো এটা হতে পারে। তো এখন আমি আমার প্রাইমারি লেভেলের যে যাকে তাকে আমি এডুকেট করছি যে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে করছি, কিন্তু আমি ধরেন কন্ট্রোলে নিয়ে আসছি, কিন্তু তারপরে কিডনি ফাংশন তো ক্রনিক স্টেজে চলে গেছে। যে ক্রনিক মানে যেখান থেকে আর ওটা বেস লাইনে আর ফেরত আসে না, এবং তার অ্যাডভান্স মানে কিডনির স্টেজ অনুযায়ী ধরেন এটা 3-4 লেভেলে চলে গেছে বা 4th লেভেলে চলে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যে প্রাইমারি লেভেলে যে ওয়ার্কআপ গুলি করতে হয়, যে টেস্ট গুলি করতে হয়, সনোগ্রাম করতে হয়, ইউরিন টেস্ট করতে হয়, সেগুলি আমি করলাম। কিন্তু এক্ষেত্রে আমার তখন স্পেশালিস্টের সাথে আমার যোগাযোগ করলে তখন কেয়ারটা, প্রাইমারি কেয়ার কিন্তু একেবারে অফ হয়ে যাচ্ছে না, প্রাইমারি কেয়ার তার সাথে একটা মানে একটা হেল্পিং হ্যান্ড, যেটা স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট, দুজনে মিলে তখন পেশেন্টের কেয়ার করবেন। তো তখন আমাকে একটা রেফারেল দিতে হবে, এটা রেফারেল ম্যান্ডেটরি, মানে রেফারেল ছাড়া স্পেশালিস্টরা পেশেন্টকে একসেপ্ট করতে পারে না, এটা ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে। তো যখন আমি রেফারেলটা দেই তখন আমরা তাকে, বেশিরভাগ অফিসে আমরা হেল্প করি যে তাকে, তাদের যদি কোনো চয়েস না থাকে তাহলে আমরা যেখানে যারা প্র্যাকটিস আছে আমাদের, যে আমরা যেখানে দেখি, যদি ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে হসপিটালের কথাই যদি বলি, ধরেন হসপিটালে আমাদের স্পেশালিস্ট ক্লিনিক গুলি আছে। তো আমরা আমাদের যে আমরা প্রাইমারি কেয়ার যে দিচ্ছি, ধরেন আমার পেশেন্ট এইচআইভি পেশেন্ট, তার নেফ্রোলজি দরকার, আমি তাকে মানে ফার্স্ট তার অপশনটা আমরা তার জিজ্ঞাসা করি সে কি তার কোনো মানে প্রাইভেট দেখাতে চায় নাকি হসপিটালে দেখাতে চায়, বা তার প্রেফারেন্সটা আমরা দেখি। তা আমি ধরে নিচ্ছি না কোনো অসুবিধা নেই, তুমি যাকে পাঠাবা সেখানেই যাব। তো আমি তখন রেফারেলটা দিয়ে দেই এবং তাদেরকে আমরা বলে দেই যে এখানে এখানে আছে, এটা হসপিটালে এখানে আছে বা এই হসপিটালে আছে, বা তোমার কাছে যে বাসার কাছে যে হসপিটালটা আছে যেখানে তোমার সুবিধা হবে সেখানেও তুমি যেতে পারো, সেখানে যাবা। তো আমাদের অফিসে যে সেক্রেটারি থাকে নর্মালি তারা হেল্প করে, ওটা অ্যাপয়েন্টমেন্ট, অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, ইন্স্যুরেন্সের কাছ থেকে যে অ্যাপ্রুভালটা দরকার হয় সেটাও অফিস থেকে আমাদের সেক্রেটারি করে দেয়। হ্যাঁ, তো করে দেওয়ার পরে তারপরে তাকে অ্যাড্রেসটা দিয়ে তাকে মানে ওখানে বলে দেওয়া হয় যে তুমি এখানে যাচ্ছ। আবার অনেক অফিসে, এটা আমি জানি করে, তারা বলে দেয় এবং অফিসের নাম্বার দিয়ে দেয়, পেশেন্টকে বলে ফোন করে সেটা নিয়ে নিতে। তো এইভাবে দুভাবে করা হয়। তবে আমরা চেষ্টা করি যে পেশেন্টের যাতে মানে অসুবিধা না হয়, সেজন্য ভালো হয় যদি আমরা তাকে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তাকে দিই।
সেক্রেটারি আছে, তাহলে পেশেন্টের জন্য খুব সুবিধা হয়। না হলে পেশেন্টের অনেক অসুবিধা হয়, তারা বুঝতে পারে না যে তারা কিভাবে কি করবে, কি বলবে, হ্যাঁ হুম হুম কি করতে হবে, এটা বুঝে উঠতে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে অফিস থেকে যদি আমরা সাহায্য করি, অনেক সময় অথরাইজেশনের দরকার হয় ইন্স্যুরেন্স থেকে, সেটাও কিন্তু আমরা হুম। অফিস থেকে করে দিতে পারি। তো আমরা যদি এটা করে দিই তাহলে আমাদের পেশেন্টের জন্য অনেক সহজ হয়, অনেক সুবিধা হয়। জি, অনেক ধন্যবাদ। তো আপনি যেগুলো বললেন যে অথরাইজেশনটা নেয়া, অ্যাপয়েন্টমেন্ট নেয়া, বিশেষ করে হসপিটালে বা স্পেশালিস্টের কাছে, বা অ্যাড্রেসটা দিয়ে দেওয়া, ফোন নাম্বারটা দিয়ে দেওয়া, ইভেন আপনি যেটা বললেন যে অনেক সময় অ্যাপয়েন্টমেন্টটাও ফিক্স করে দেওয়া, তো এই জিনিসগুলি কেউ কেউ করে দেয়, দ্যাটস ট্রু। কিন্তু এটা কি এমন যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এটা দায়িত্ব, এটা করে দিতে হবে? কারণ আমরা আবার এটাও দেখি যে অনেকে কিন্তু দেন না। এটা মানে আমরা যেটা মানে চেষ্টা করি যে আমাদের পেশেন্টের যতটা কষ্ট কম হয়, মানে পেশেন্ট তো আমার কাছে আসছে তার দরকার সেজন্য, তা আমরা ওইভাবে চিন্তা করি যে আমাদের পেশেন্টকে যতটা কমফোর্ট দেওয়া যায় আর যতটা মানে পেশেন্টের জন্য সোজা সুবিধাটা করে দিতে পারি, আমরা চেষ্টা করি যে সে সুবিধাটা করে দেওয়ার জন্য। তবে আপনি যেটা বলেছেন এটাও সত্যি, আবার অনেক পেশেন্টের কিন্তু প্রেফারেন্স থাকে, তারা কিন্তু হ্যাঁ। যে বলে যে আমি কিন্তু আমার ওই ডক্টরের কাছে যাব বা আমি জি। ওই হসপিটালে যাব। ধরুন আমি একটা ম্যামোগ্রাম অর্ডার করলাম, বলে হুম যে হুম দেখো হুম। আমি কিন্তু ওই হসপিটালে যাব না, ঠিক আছে ওখানে যাই। আবার তখন সে তখন এটা ডিপেন্ড করে যে হ্যাঁ তবে হ্যাঁ। সবচেয়ে বটম লাইন হচ্ছে যে যেহেতু পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা যতটুকু পারি তাদেরকে মানে হেল্প করার, আর সেটা সেটাই। জন্য খুবই উপকার হয়। কারণ না হলে দেখা যায় পরে যখন ফলো আপ করতে আসে তখন বলা হয় যে কি দেখা হলো, মানে ম্যামোগ্রামটা কি হয়ে গেছে, না আমি তো করতে পারি না, কেন বলে আমি তো বুঝতে পারছি না, আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না এখনো। বা তখন হুম বা হুম হুম। ম্যামোগ্রামের জন্য আমি অর্ডার করলাম, যে বললো যে না আমি হয় না, কেন আমার প্রায়র অথরাইজেশন নেওয়া হয় নাই ইন্স্যুরেন্স হুম থেকে। হুম। আমার মনে হয় যে আমাদের ক্লিনিকের থেকে যদি যেখানে যে প্রাইমারি কেয়ার সেটিংসটা যেখানেই আছে, হুম সেখানে হুম। যে আমাদের যে অ্যান্সিলারি যে সাপোর্টটা আছে, তারা যদি পেশেন্টদের সাথে সাপোর্ট করেন তাহলে পেশেন্টের জন্য অনেক সুবিধা হয়। পার্সোনাল লেভেলে করে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, দুঃসাধ্য হয়ে যায়। তো এটা আমরা সেটাই। থেকে করে দিলেই ভালো হয়। সেটাই আমি সেটাই বলছিলাম যে অনেকে দেখেছি সব পুরো কাজটাই করে দেন, এবং এমন ভাবে করে দেন যেটাতে আসলে দেখা যায় যে ওই পেশেন্টই যখন অন্য কোনো অফিসে যান তখন আসলে যদি দেখেন যে না তারা তেমন কিছু করছেন না, তখন হয়তো একটু আসলে মনক্ষুণ্ণ হন। এই বিষয়টা আমরা দেখি। আহ এটা একটা বড় বিষয় আসলে, কারণ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে রোগীর যে সম্পর্ক, মানে এটা তো আর একদিনের সম্পর্ক না, অনেক সময় সারা জীবনের সম্পর্ক হয়ে যায়, রেস্ট অফ দ্য লাইফ তাদের সাথেই থাকেন। সেক্ষেত্রে আসলে এক ধরনের অধিকার দাবি সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা দ্বিপাক্ষিক, বিপক্ষ থেকেই হয়। তো সেই জন্যই হয়তো এই আবদারটা করেন রোগীরা। এবং এটাও ঠিক, আমি এটা দেখেছি যে ধরুন অনেকে মানে বলে দিচ্ছেন, আবার হয়তো একটা লিস্ট দিচ্ছেন যে এই আই ডক্টর আছে, আপনি আপনার যে ইন্স্যুরেন্স সেই অনুযায়ী, এবং আমি তাদের কাছে রুগী দিলে আমার কাছে আমার সাথে তাদের একটা মানে যোগাযোগটা ভালো, বা আমি খবরটা পাবো। তো এইটা দেন অনেকে, এই লিস্টটা দেন, লিস্টটা ধরে দিলে সুবিধা হয় আসলে অনেকে যেতে, এটাও ঠিক। আবার কেউ কেউ কিছুই বলেন না, বলে যে হ্যাঁ নিউরোলজিস্ট খুঁজে না। আমি জানি আমার অনেক রিলেটিভস আছে, তার অনেক বড় বড় প্রবলেম, নিউরোসার্জনের কাছে যেতে হবে, তারা নিজেরা খুঁজে খুঁজে বের করছেন। এবং তাতে দেখা যায় কি যে প্রথমবার উনি যার কাছে গেলেন তিনি হয়তো তার জন্য সঠিক ডাক্তার ছিলেন না, সেই ডাক্তার বললেন না আমার তো না, তুমি ওর কাছে যাও। তো এতে অলরেডি অনেক সময় পার হয়ে যায়, আসলে এটাও হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, আমি জানি না, আমি জেনে জিজ্ঞেস করলাম যে এটা কি দায়িত্বের মধ্যে পড়ে কিনা, কিন্তু এটা যদি দায়িত্বের মধ্যে না পড়ে, আন্তরিকতার দিক থেকে যদি করেন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরা, আমাদের দেশে যারা আছেন তারা অন্তত আমাদের রোগীদের জন্য যদি করেন, সব রোগীদের জন্য করেন, আসলে সেটা আমার মনে হয় যে আমাদের কমিউনিটি অনেক উপকৃত হবে না, আমার যেটা মনে হয় এটা এক ধরনের সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের মধ্যে আমরা অনেক সময় অনেককে দেখি এরকম যে তারা নিয়মিত রোগীদের খোঁজ নিচ্ছেন, ফলো আপের খোঁজ নিচ্ছেন, ফোন করে জানাচ্ছেন আপনার কবে অ্যাপয়েন্টমেন্ট, কবে আসবেন, কবে ব্লাড ওয়ার্ক ইত্যাদি বিষয় শুনি। আবার অনেক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কোনো খবরই আমরা পাই না। তো এই বিষয়গুলো কেন হয়? এর ভিতরে কি কোনো ইন্স্যুরেন্সের কোনো বিষয় আছে, নাকি এটা ওই অফিসের নিজস্ব কোনো পলিসি? ধন্যবাদ। আমি আপনাকে প্রথম যে আপনি বলেছেন একটা দায়িত্ব, প্রথম যে কথাটা মানে আমাদের জি। দায়িত্ব,
আছে কিনা, যে এই যে আপনি বললেন নিউরোলজিস্ট, এটা কিন্তু খুবই সত্যি। কারণ আমরা ডক্টর আমরা অনেকে চিনি কিভাবে কে কি করতে পারে, নিউরোলজিস্টের মধ্যেও তো ভাগাভাগি মানে ডিভিশন সাব ডিভিশন স্পেশালিটি আছে, নিউরোলজি, নিউরোসার্জারি। হ্যাঁ, আমি যদি আমার পেশেন্টের একটা সার্ভাইকাল স্পাইনের খুব মানে অ্যাডভান্স ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হচ্ছে এবং পেশেন্ট সাফার করছে, আমি যদি তাকে নিউরোলজিতে পাঠাই, সেটা কিন্তু পেশেন্টের উপকার হবে না, তার দরকার নিউরোসার্জারি, রাইট, অথবা অর্থোপেডিক্স অথবা ফিজিক্যাল থেরাপি, অথবা তিনজনই লাগতে পারে, অথবা এরকম মানে এটা ডিপেন্ড করছে। ধরেন যদি স্ট্রোক হয়, সিজার হয়, হ্যাঁ আমি তাকে, এখন তো স্পেশালিটি সাব স্পেশালিটি অনেক, নিউরোলজি হচ্ছে যে নিউরোলজি যে সার্ভিসের মধ্যে নিউরোলজি হচ্ছে মেইন, এবং ওখান থেকে অনেক সাব স্পেশালিটি আছে। তো ধরেন যার সিজার ডিসঅর্ডার আছে, আমি যদি তাকে, এখন অনেক সিজার স্পেশালিস্ট যারা আছেন প্র্যাকটিস করছেন, আমি যদি তার কাছে পাঠাই, হ্যাঁ তাহলে পেশেন্টের কিন্তু আর অসুবিধা হয় না। তো এটা আমাদের দায়িত্ব, এটা কিন্তু আমাদের দায়িত্ব প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে। আমাদের দায়িত্ব তাদের যে আমি পাঠাচ্ছি, যে স্পেশালিস্টের কাছে পাঠাচ্ছি, তার সেই সুন্দর করে তাকে তার ইনফরমেশনটা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আর যদি তার অথরাইজেশন লাগে, অথরাইজেশনটা বের করে তার প্রাইমারি কেয়ার সরি তার ইন্স্যুরেন্স থেকে প্রায় যে অথরাইজেশনটা নেওয়া, এটাও আমাদের দায়িত্ব। অনেক ওষুধ আছে কিন্তু প্রায়র অথরাইজেশন লাগে। হ্যাঁ, আমরা এটা করি আর কি। তো সেটা হচ্ছে যে এটা কিন্তু পেশেন্টের দায়িত্ব না যে সে পেশেন্ট ইয়ে করবে, ইন্স্যুরেন্স কল করবে তারপর অথরাইজেশন নেবেন না, এটা আমাদের দায়িত্ব তাকে প্রেসক্রিপশন করে তার আমাদের অ্যাসিওর করা যে সে যখন ফার্মাসিতে যাবে সে ওষুধটা পিক আপ করতে পারবে। তো আমরা প্রায়র অথরাইজেশনটা, এটাও আমাদের দায়িত্ব। তো আমরা যখন আমাদের রোগীকে যখন কোথাও পাঠাবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সে রোগী সেখানে যেতে পারছে কিনা, তার কষ্টটা কমানোর দায়িত্ব কিন্তু আমাদের, যে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে, এখান থেকে ওখানে এখান থেকে ওখানে, এটা কিন্তু পেশেন্টের কমফোর্ট। আমি প্রাইমারি কেয়ার, আমার উপরে সে আমার পেশেন্ট ডিপেন্ড করছে। তো এটা আমার ফিজিশিয়ান হিসেবে আমার দায়িত্ব তাকে যতটা কমফোর্ট দেওয়া যায়। তো আমি এখনো আবারও জোর দিয়ে বলবো যে এটা দায়িত্ব, এটা অপশন না, এটা দায়িত্ব। আমি যদি এমআরআই অর্ডার করি, সিটি স্ক্যান অর্ডার করি, যদি আমি তাকে অবশ্যই তাকে বলবো যে সে কোথায় গেলে এটা পেতে পারে। হ্যাঁ, ধরেন একজন এমআরআই অর্ডার করলাম, সে এমআরআই পেপারটা নিয়ে স্লিপ নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে, এটা ঠিক না। আমি তাকে বলে দিব যে মানে তার প্রেফারেন্সটা কি, যে সে কি হসপিটালে করতে চায়, এই হসপিটালে করতে চায়, নাকি তার বাসার কাছে, নাকি সে অন্য কোথাও যেতে চায়। যদি তার কোনো চয়েস না থাকে, তাহলে আমরা তাকে একটা সুন্দর জায়গায় অ্যাড্রেস দিয়ে সেখানে আমরা পাঠাবো। এবং এমআরআই করতে হলে যে অথরাইজেশনটা আমার নিতে হবে, সেটা আমি নিয়ে তারপরে আমি তাকে পাঠাবো। তার অনেকে আছেন ক্লস্ট্রোফবিক, মানে ওপেন এমআরআই দরকার হয়, আমি তাকে এমআরআই লিখে পাঠিয়ে দিলাম, সে সারা জায়গায় ঘুরে ঘুরে এসে বললো যে আমার তো এমআরআই কোথাও করতে পারি না, কারণ তখন দেখা গেল যে তার ওপেন এমআরআই দরকার। তো ওপেন এমআরআই তার ব্যবস্থা, কিন্তু এটা আমার যে সার্ভিসটা দিচ্ছি, আমি পেশেন্টকে যে সার্ভিসটা দিচ্ছি, এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা সার্ভিসের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে যে আপনি মানে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে পেশেন্টের যে, আপনি কি দ্বিতীয় প্রশ্নটা আরেকটু মানে রিপিট করবেন ভাইয়া? না মানে যে এগুলি দায়িত্ব কিনা সেটা তো আপনি বলে ফেলেছেন ম্যাক্সিমামই। আরেকটা হচ্ছে যে তারা যখন প্রাইমারি ইয়ার কাছে যান, মানে স্পেশালিস্টের কাছে যান, মানে সেই পর্যন্ত পৌঁছান, আপনি আসলে মানে আমার মনে হয় যে দুটো প্রশ্নে আপনি অলরেডি কভার করে ফেলেছেন। তো যাই হোক, আপনি আমার মনে হয় যে আপনি খুব সুন্দরভাবে বললেন যে কোন জিনিসগুলো আসলে দায়িত্বের মধ্যে পড়ে। এগুলি রোগীদের জানা থাকলে সুবিধা হবে, এবং আমি এর পরবর্তীতে আরো কিছু আলোচনা করবো আপনার সাথে, যে একজন রোগী হিসাবে অনেক সময় আমরা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে অনেক প্রশ্ন করি না, মানে নানা কারণে করি না। সেটা রোগী মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ইস্যু থাকে, সেই জন্য তারা প্রশ্নগুলি করেন না। কেউ হয়তো ভয় পান, কেউ হয়তো লজ্জা পান, কেউ হয়তো মনে করেন ডাক্তার কি ভাববেন। তো যে কারণে অনেক প্রশ্ন করেন না। কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের কাছ থেকে আমরা সবসময় শুনি তারা রোগীদেরকে এনকারেজ করেন যে আপনারা জিজ্ঞেস করুন, আপনারা প্রশ্ন করুন। তো এই বিষয়গুলি শুনেন, আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং আমরা তার আগে একটু বিরতিতে যাব, বিরতির পর এসে আমরা এই বিষয়টা আলোচনা করব। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবেন অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে, আপনারা দেখছেন টিভিএন লন্ডনের, সাথে আছি ডাক্তার সজল আসফার। আজকে আমরা খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে হয় যে রোগী হিসাবে জানা দরকার।
আমরা প্রাইমারি কেয়ার নিয়ে কথা বলছি, প্রিভেন্টিভ কেয়ার নিয়ে কিছুটা কথা বলেছি, আমরা প্রাইমারি কেয়ার নিয়ে আরো কিছু কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার কানিজ নীলিফার বানু হিমি। ডাক্তার হিমি, যাওয়ার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি এবং আমার মনে হয় যে রুগীদের সচেতনতা তৈরিতে এই কথাগুলো কাজে লাগবে। এবং আমরা প্রায়শই রুগীদের কাছ থেকে কিন্তু অনেক রকম কমপ্লেন শুনি, যে এবং সেই কমপ্লেনের সবগুলোই যে ঠিক যৌক্তিক তা না, কারণ তাদের নিজস্ব তো তাদেরও তো এক ধরনের দায়িত্ব আছে, রোগী হিসাবে দায়িত্ব থাকে। আমি আরো কিছু প্রশ্নের অবতারণা করব, তার আগে আমি যেটা বলতে চাই যে যেটা আমি এর আগে প্রশ্ন করছিলাম যে এই যে বিষয়গুলো রুগীরা অনেক সময়, আমি অনেককে দেখেছি যে আপনার যে ব্লাড ওয়ার্ক করেছি, যে আমি বললাম যে আপনার তাহলে A1C টা কত ছিল, আপনি কি কোলেস্টেরল লেভেলটা জানেন কিনা বা এটা জানেন কিনা, বলে আমি তো জানি না, আমাকে তো রিপোর্ট দেয় নাই। তো আমি তখন বলি আপনি কি রিপোর্ট চেয়েছিলেন? তো তারা কিন্তু প্রায় বলে যে না, আমার রিপোর্ট তো আমি ডাক্তারের কাছ থেকে নেই নাই। বাট আমি কিন্তু জানি যে আমার কিন্তু সব রিপোর্ট আমার কাছে আছে। আমার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু কখনো না করেন না, বা ইভেন আমার স্পেশালিস্টও কিন্তু না করেন না, তিনি কিন্তু রিপোর্ট দিচ্ছেন আমাকে। তো না দেওয়ার তো কারণ না, এটা তো পেশেন্টের রাইট তার রিপোর্টটা পাওয়ার। তো এই যে বিষয়গুলো ওনারা হয়তো বোঝেন না, ভয় পান না, কি জানি না। তো এই জিনিসগুলো দরকার যে আপনার রোগ সম্পর্কে, আপনার সমস্যা সম্পর্কে কিছু ধারণা তো মিনিমাম থাকা উচিত, যেটা থাকলে আপনি যে সচেতন রোগী হিসাবে তার মধ্যে এটা পড়বে এবং আপনি আপনার চিকিৎসককে হেল্প করতে পারবেন। এবং অনেক সময় নিজ থেকে অনেক সমস্যা রোগীরা বলেন না, রোগীদের তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে বলেন না, বলে যে না এটা তো সাধারণ প্রবলেম। এই বিষয়গুলো কিন্তু আছে। এবং একই সাথে আমি আরো কিছু প্রবলেম আমি একবারে বলিনি, আপনি বলতে সুবিধা হবে। যেমন ধরেন একজন কার্ডিওলজিস্টের কাছে গেল, তার কাছে ওষুধপত্র কি পেলো না পেলো, উনি জিনিসটা কিন্তু ঠিক কনভে করেন না প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এসে, বা হাসপাতালে গিয়েছিলেন এটা পুরোপুরি বলেন না। প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যদি খুব মানে মানে স্বপ্রণোদিত হন, তখন তিনি খোঁজ খবর নিয়ে বিষয়টা নেন, আদারওয়াইজ অনেকে বলেন না। এবং যারা বলেন না তারা আবার আবার এমন করেন যে ওষুধের নামটাও হয়তো বলতে পারছেন না, এটা স্বাভাবিক খুবই। যে কারণে আবার অনেক সময় প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানরা বলেন যে আপনি ওষুধের সব মানে কৌটোগুলো নিয়ে আসবেন। তো এই ধরনের বিষয়গুলো থাকে। আমার মনে হয় যে তাদের পক্ষ থেকেও, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের পক্ষ থেকে কিন্তু অনেক চেষ্টা থাকে যে রোগীর অবস্থাটা বোঝার জন্য। তো এই যে অবস্থাটা চলছে, এটা কিন্তু মানে একটা মানে নিয়মিত বিষয় হয়ে গেছে। এই বিষয় নিয়ে আপনার অবজারভেশন কি, বা কি বলেন আপনি? ওয়ান্ডারফুল, আপনি যে সুন্দর, এত সুন্দর, মানে একেবারে মানে আমরা মানে মানুষের জীবন থেকে নিয়ে কথা বলছি, ওষুধ মেডিসিন নিয়ে কথা বলছি না। তো খুবই সুন্দর আপনি যে কোশ্চেনটা করছেন। আমি যদি এইভাবে বলি, একটা মানে সার্ভিসের, মেডিকেল যে সার্ভিসটা আমরা দিচ্ছি প্রাইমারি কেয়ার সার্ভিসে, সেই সার্ভিসটাকে যদি আমরা শিপ ধরি, সেই শিপের ক্যাপ্টেন হচ্ছে কিন্তু ডক্টর। যিনি সার্ভিসটা দিচ্ছেন উনি কিন্তু ক্যাপ্টেন। উনি রোগীকে আমাদের বুঝতে হবে যে আমি কোন রোগীকে ডিল করছি। এখানে ধরেন আমরা নিউ ইয়র্কে মাল্টি ন্যাশনাল আমাদের পেশেন্ট থাকে, বিভিন্ন কালচার থেকে আসছেন। আমাদের এখানেই আছেন আমাদের বিভিন্ন রেশিয়াল পেশেন্ট থাকেন। হ্যাঁ, তো সবার কিন্তু এক একজনের কিন্তু এক একটা তাদের কালচারাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকে তার উপরে ডিপেন্ড করে কিন্তু তাদের যে ইন্টারাকশনটা হয়, হ্যাঁ, ডক্টরের সাথে। তো আমাদের ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে আমাকে বুঝতে হবে যে আমি যে রুগীটার ট্রিটমেন্ট দিচ্ছি সে কোন মানে তাকে আমাকে বুঝতে হবে অ্যাজ এ ডক্টর, যে তার কালচারাল, যেমন আমি একটু উদাহরণ দিই, আমাদের বাঙালি আমরা যারা ডক্টরের কাছে যখন যাই আমরা কিন্তু চুপচাপ থাকি বেশিরভাগ সময়। তাদের ধারণা যে আমার ডক্টর সব জেনে নিবে, সব তার, এটা ডক্টরের দায়িত্ব, আমার সমস্যা কি আছে সেটাই। সেটা ডক্টরই বের করে নিবে। হ্যাঁ, আবার কিছু পেশেন্ট আছে যে মানে জিজ্ঞাসা করলে হয়তো বলবে যে ধরেন অন্য ধরেন রেশিয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে। এই জন্য ফার্স্ট আমাকে দেখতে হবে যে পেশেন্ট যে আসছে তার ব্যাকগ্রাউন্ডটা আমার, এটা আমার মানে আমার কমন সেন্স দিয়ে এটাকে আমাকে বুঝতে হবে, তার রিয়াকশন, তার কমিউনিকেশনস। মানে আমাদের বাঙালি পেশেন্টরা বেশিরভাগই সময় কমিউনিকেশনের ব্যাপারে খুবই উইক, কমিউনিকেট করতে। আমি দেখেছি হসপিটালে আসে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ইন্টারপ্রিটার দেয় বাংলা ভাষায়, কিন্তু বেশিরভাগ বলে না। কিন্তু আমি ধরেন আমি সেই পেশেন্টের, হয়তো আমি যেহেতু কনসাল্ট করি, তো আইডি কনসাল্ট করতে গিয়ে যখন আমাদের বাঙালি পেশেন্ট, তখন দেখি বুড় করে সব বলে দিচ্ছে। হ্যাঁ, এরা মানে তখন আমাকে আমি যখন ওদের সাথে কমিউনিকেট করতে, তখন বলে কি না আমরা তো এটা তো পেলাম না। হ্যাঁ, তো আমাদের বাঙালি, আমি বলছি এই জন্য এটা কিন্তু কোনো ক্রিটিসিজম না, আমি বলছি যে এক একটা এক এক ধরনের। আবার ধরেন এখানে যারা আফ্রিকান আমেরিকান আছেন তারা কিন্তু তারা ওভার
মানে যেখানে তার যে প্রবলেমটা আছে সেটা তো আছে, তার উপর আরো যেগুলি আছে সবগুলি সে টেবিলের উপরে রাখবে। এটা হয়তো অনেক সময় ওভারঅল হয়ে যায় ডক্টরদের জন্য, কিন্তু ডক্টর, আমি হচ্ছে ক্যাপ্টেন, আমাকে নার্ভ কুল রেখে আমার যেটুকু ইনফরমেশন দরকার, সে যদি আমাকে 100টা ইনফরমেশন দেয়, ওর মধ্যে থেকে আমি আমার 10টা বের করে নিব। আবার ধরেন যারা আছেন এখানে স্প্যানিক গ্রুপ যারা আছেন, তারা কিন্তু অনেক কিছু হাইড করে কিন্তু বলবে অন্যভাবে। হ্যাঁ, ধরেন তার পেটে ব্যথা করছে, বলবে যে আমার এখানে ব্যথা করছে, বলতে বলতে কথা বলতে বলতে বের করা যাবে যে তার পেটে ব্যথা করছে। তো এটা আমাকে বুঝতে হবে যে আমি কার সাথে ডিল করছি। এটা সেটাই। আমাদের, এটা আমাদের ডক্টরদের পক্ষ থেকে প্রথম আমাদেরকে এটা মানে খুব দরকার। আরেকটা হচ্ছে আপনি বললেন lab। হ্যাঁ, তো এখানে অনেক জায়গায় কিন্তু এখন পেশেন্টস পোর্টাল যেটা ইয়ে করা হয়েছে, তারা যদি ওটা কানেক্ট করে রাখেন মানে হসপিটালে বা ক্লিনিকে, তখন তারা কিন্তু তাদের এই সেল ফোনে, এখন যে স্মার্টফোন গুলি আছে, ওখানে তারা কিন্তু তাদের ল্যাব গুলি দেখতে পারে। হ্যাঁ, তো আমাদের পেশেন্ট এসে বলে বলে কি, হ্যাঁ তুমি যেটা বলছো আমি তো দেখছি, কিন্তু আমি ওইটা দেখছি, আমি বুঝতে পারছিলাম না, তো কিন্তু আমি জানি এটা নর্মাল, কিন্তু আমরা আশা করি না যে পেশেন্ট সবকিছু বুঝবে। তো তারা যখন অ্যাটলিস্ট তারা জানতে পারলো যে তাদের ল্যাবটা আছে, এটা শুধু এটার জন্য না, তারা যদি বাইরে ওই সিস্টেমের বাইরে, এখন তো ধরেন আমাদের যে কম্পিউটার সিস্টেমটা এটা কিন্তু খুবই লিমিটেড, আমাদের আরেকজনের অ্যাক্সেস থাকে না। তা ধরেন সে যদি অন্য কোনো হসপিটালে যায়, ওই ওই ল্যাবগুলি সেই ডক্টরকে দেখাতে পারবে। যদি কোনো স্পেশালিস্টের কাছে যায়, সে ল্যাবগুলি দেখাতে পারবে। এটা খুবই উপকারী হয়। আর যদি মানে আমরা তো অনেক সময় পেশেন্টদেরকে বলি, অনেক সময় পেশেন্টদের আমরা প্রিন্ট আউট দিয়ে দেই, সবার তো আর পেশেন্ট পোর্টাল সবাই হ্যান্ডেল করতে পারেন না, অনেক বয়স্ক আছেন, 80-80-র উপরে, 90-র উপরে। তো তাদেরকে আমরা বলি যে একটা ফোল্ডার তৈরি করতে, যখন আসে ল্যাবগুলি প্রিন্ট আউট করে বলা হয় যে এই ফোল্ডারের মধ্যে রেখে দিতে, সে যদি কোথাও যায় বা কোনো কখনো দরকার হয় সেটা সে ব্যবহার করতে পারবে, ইউজ করতে পারবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, মানে আমি অ্যাড করতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আমাদের যে কেয়ারটা, যে আমরা আমরা হচ্ছে পেশেন্ট সেন্টার্ড হতে হবে, ফিজিশিয়ান সেন্টার্ড না, পেশেন্ট সেন্টার্ড। এখন যদি আমার পেশেন্টের যে যে প্রবলেম, ধরেন আমার একটা পেশেন্ট কথা বলছে না, আমি তো চুপ করে থাকলে হবে না, আমাকে তার বুঝতে হবে, তার পার্সোনালিটিটা বুঝতে হবে, তার রিয়াকশনটা বুঝতে হবে। হয়তো সে শাই, কথা বলছে না, আমাকে তার হয়ে তার কাছ থেকে আমার ইনফরমেশনটা নিতে হবে। হ্যাঁ, তো এটা আমি বললাম যে ওই যে ক্যাপ্টেন অফ দ্য, সে আমার ক্যাপ্টেনের দায়িত্ব যে এগুলো বের করা। যদি দেখি যে পেশেন্ট কিন্তু অনেক কিছু হাইড করতে চায়, হ্যাঁ, করে, এটা সবার মধ্যে, কোনো বাঙালি বলে আমি বলছি না, হ্যাঁ, সেটাই। জিনিসগুলি, ওটা কিন্তু ওই হাইডিংটা আমাকে তার সাথে হয়ে সে যখন কমফোর্ট ফিল করবে, সে যখন মনে করবে যে না আই ক্যান, অনেকে আছে তার বাবা মার কাছে বলতে চায় না কিন্তু ডক্টরের কাছে বলে, এবং বলে শুনো আমার মাকে বলবা না, বা আমার বাবাকে বলবা না, বা আমার ভাইকে বলবা না, বা আমার হাজবেন্ডকে বলবা না। তো এই যে ভরসার জায়গাটা যখন তৈরি হয়, তখন কিন্তু পেশেন্টকে থামানো যায় না, বলতেই থাকে। আরেকটা হচ্ছে যে যদি আমরা অ্যান্সিলিয়ারি সাপোর্টটা যদি থাকে, এটা সব জায়গায় থাকে না, বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে। তো সেদিক থেকে আমি বলছি যে যেহেতু আমাদের আছে, আমি একটু আপনার TVN24 এর মাধ্যমে একটু জানাতে চাচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা বা রোগী আছেন, যে এমন কোথাও কোথাও সিস্টেম আছে, যেমন ধরেন আমাদের যে HIV যে কেয়ারটা দেই, ওখানে কিন্তু আরো অনেক সাপোর্ট সিস্টেম আছে। আমাদের বলি কেয়ার কোঅর্ডিনেশন সিস্টেম। তারা কি হয়, যে পেশেন্টের কোনো দরকার, তার অ্যাপয়েন্টমেন্ট, ওটা তো ডক্টর সম্ভব না সবসময় কেয়ার করা, তারা তার অ্যাপয়েন্টমেন্ট, কখন তার অ্যাপয়েন্টমেন্ট আছে, সে যদি মিস করে তাকে ফোন করে যে তোমার অ্যাপয়েন্টমেন্টটা ভুলে যাচ্ছ, তোমাকে তারপর আবার রিস্কেডিউল করে দেয়। তারপরে ধরেন স্পেশালিস্ট কোথায় যাবে তাকে হেল্প করে। অনেক সময় তার ওষুধটা খেলো কিনা ঠিক মতো সেটাও মনিটর করে এবং রেকর্ড করা থাকে, এগুলো ডকুমেন্টেড থাকে। তারপরে তার স্পেশালিস্ট তাকে রিমাইন্ডার দেয়। তো এতে অনেকের মনে হয় যে পেশেন্টের মানে খুবই উপকার হয়। তো এটা ধরেন যাদের যেরকম প্র্যাকটিস লেভেল, সেই প্র্যাকটিস লেভেল থেকে যতটুকু সম্ভব আমরা যদি পেশেন্টের সাথে কমিউনিকেট করি, শুধুমাত্র যখন ভিজিট আসলো ওই যে 30 মিনিটস 40 মিনিটস, ওই 40 মিনিটস না, সেটার বাইরেও যদি তার হেল্প লাগে, সেটাই। যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এবং এটা মানে আরো ডিসকাশন, ওপেন ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার পেশেন্ট যখন, অনেক সবাই না, যদি ধরে আমি ফিল করছি যে সে আমাকে ওপেনলি কথা বলতে পারছে না, আমার তাকে সেই কমফোর্টটা দিতে হবে, মানে আমাকে সেটাই। হবে যে অনেক পেশেন্ট আছে ম্যামোগ্রাম হয় নাই, প্যাপস্মিয়ার হয় নাই, 2 বছর হয়ে গেছে কথা বলছে না। তারপরে সেটা যদি আমি দেখলাম বের করে যে কেন হয় নাই, তো সেটা যখন আমি এটা বুঝতে পারবো, তার সাথে সেভাবে কাজ করে তাকে যদি আমি সেভাবে পেশেন্টের হয়ে
যে মানে এটা মানে লিডিং ভয়েস না দিয়ে যদি তাকে কমিউনিকেশন করে বাই মানে বাই ডিরেকশনাল, হুম হুম আমাকে হুম। মানে আমাকে রিসেপটিভও হতে হবে, মানে আমাকে গ্রহণ করতে হবে, কিছু জিনিস পেশেন্টের কাছ থেকে গ্রহণ করতে হবে এবং তারপরে আমি তাকে ডেলিভারিটা দিব আমার পক্ষ থেকে। তাহলে কিন্তু পেশেন্ট যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা এটা অত্যন্ত সুন্দর হয়, ওপেন হয়, এবং যে কোনো রেশিয়াল পেশেন্ট আসলেও এটা কোনো সমস্যা হয় না আমাদের। তো আমি সেটাই। একটা জিনিস একটু বলতে চাই, যে যদি আপনি সময় দেন আমাকে 1 মিনিট। সে আমাদের অবশ্যই। বাংলাদেশের যেহেতু এটা একটা বাংলা টিভি চ্যানেল, নিশ্চয়ই আমাদের অনেক বাংলাদেশি দর্শকরা দেখছেন। তো আমার খুব ইচ্ছা যে আমার খুব মানে আমাদের দেশে, আমাদের যেমন এটা মানে আমেরিকাতে এখানে একটা সুন্দর একটা প্রাইমারি কেয়ার সিস্টেম আছে, যেটা আমি বললাম যে ম্যাক্সিমাম কেয়ারটা কিন্তু আমাদের 90% কেয়ারটা কিন্তু প্রাইমারি কেয়ার সার্ভিস এটা দিচ্ছে। এবং মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বিভিন্ন টেস্ট দরকার হয়, তখন আমরা হসপিটালে যাচ্ছি, যখন অ্যানাদার লেভেল অফ কেয়ার দরকার হয়, কিমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সার্জারি, তখন হসপিটালে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যে প্রাইমারি কেয়ার সেটিংস গুলি আছে, সেটা যদি হসপিটালের সাথে সুন্দর করে কমিউনিকেট করে যে পেশেন্টটাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, তাকে যদি একটা প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে হুক আপ করে দেওয়া হয়, তাহলে হুম। তার কন্টিনিউশন অফ দ্য কেয়ারটা থাকে। আমি দেখেছি যে বাংলাদেশে অনেকে একটা প্রেসক্রিপশন পেলে ওই প্রেসক্রিপশনের পেজটা ছিঁড়ে যাওয়া না পর্যন্ত ওই ওষুধটাই খেতে থাকে, তার কোনো ফলো আপ থাকে না। কিন্তু আমাদের সেটাই। ডক্টর আছে, আউট পেশেন্ট ব্যবস্থা আছে, প্রাইমারিতে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন, কিন্তু এটা ওয়ান পয়েন্ট ট্রিটমেন্ট না করে, মানে ওয়ান পয়েন্ট ট্রিটমেন্ট, মানে একবার দেখলাম হুম। ওটাই শেষ। যদি ওটাকে কন্টিনিউশন যেটা আমরা করি, আমরা কিন্তু অনেক পেশেন্ট আমাদের সাথে বছরের পর বছর ফলো আপ করছেন, তারা অনেক পেশেন্ট আছে মারা যাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকেন। সেটাই। অনেক এটা যদি ধন্যবাদ। আমাদের দেশে যদি এটা করা যেত তাহলে খুব ভালো হতো আর কি। সেটাই নিশ্চয়ই হবে। এবং আপনার সাথে কথা বলতে গেলে যেটা হয় মানে আরো অনেকগুলো প্রশ্ন চলে এসছে আসলে। মানে অনুষ্ঠান তো আর আসলে খুব বেশি দীর্ঘায়িত করা যাবে না, আমি প্রশ্নগুলো উত্তর চাইবো। তার আগে একজন দর্শক আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না, তারপরও যেটা মনে হচ্ছে যে সাথী সুলতানা উনি লিখেছেন সম্ভবত ওনার ফ্যামিলিতে 19 বছর বয়সের একজন স্পেশাল নিড পার্সন আছেন, তাকে কোনো ডক্টর ক্লিনিকে নেওয়া যায় না, যেতে রিফিউজ করে। সেক্ষেত্রে এমন কোনো ভার্চুয়াল ক্লিনিক আছে কিনা বা ভার্চুয়ালি এই সেবাটা উনি নিতে পারেন কিনা, আপনার জানা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই এটা সম্ভব। এটা এখন আমরা তো যেটা মানে অডিও করতে পারি, অডিও ভিডিও দুটোই করা যায়। এটা অনেক এখন বেশিরভাগ হসপিটাল বেসড যে ক্লিনিক সেখানে তো আছেই, আর অনেক প্রাইমারি কেয়ার সেটিংস যারা প্রাইমারি প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদেরও কিন্তু আছে। এটা অডিও ভিডিও দুইটাই থাকে, তারা টেলিফোনে মানে যে অডিও ভিডিওর মাধ্যমে দেখছেন এবং একই সাথে কথা বলছেন। ওটা আপনি করতে পারেন। তো আপনার কাছে আমার মানে অনুরোধ থাকবে, আপনি যে ডক্টরের সাথে ফলো আপ করেন, আপনি তার সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে তাদের এই টেলিমেডিসিন যেটা বলা হয়, এটাকে আমরা টেলিমেডিসিন বলি। তো টেলিমেডিসিন যেটা ওনারা যদি সেট আপ করতে পারেন, তাহলে ওনাদের জন্য খুব সুবিধা হবে। অডিও ভিডিও সেটাই। দুটোই ডক্টর ফেস টু ফেস হুম দেখতে হুম। পারেন, কথা বলতে জি পারেন। জি, অনেক ধন্যবাদ। তো আমাকে আমাদের মানে যে এডিটর আছেন উনি প্যানেল থেকে বলছেন আর খুব বেশি সময় নেই, কিন্তু আমার কাছে 3টা প্রশ্ন আছে, আমি খুব সংক্ষেপে উত্তরগুলি চাই। প্রথমটা হচ্ছে যে আপনি বলেছেন যে যে স্পেশালিস্টের সাথে আপনারা চিকিৎসা এবং ওষুধের সমন্বয়টা কিভাবে করেন বা করেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা রুগীর যে প্রাইভেসি, আপনারা যে এখানে যে একটা খুবই কঠিন একটা আইন আছে হিপা, যে কারণে রুগীর প্রাইভেসি আসলে নানাভাবে সংরক্ষিত করতে হয়, এই বিষয়টা একটু বলবেন। আরটা হচ্ছে যে আমি যেটা প্রশ্নটা ভুলে গেছিলাম আপনি বললেন, সেটা হচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্টলি কোনো কোনো ডক্টরস অফিস থেকে কল পাই, কোনো কোনো অফিস থেকে কল পাই না, এর কারণ কি? এর পেছনে কি ইন্স্যুরেন্স নাকি সেটা সেই অফিসের পলিসি? খুব সংক্ষেপে উত্তর আমি করে দিতে হবে, তো যাক বড় প্রশ্ন। শেষ প্রশ্ন থেকে শুরু করি। এটা ডিপেন্ড করছে যে তার ক্লিনিক সেটিংস এর উপরে এবং তার অ্যান্সিলিয়ারি যে সাপোর্ট সিস্টেমের উপরে। তো অনেকে থাকে সাপোর্ট সিস্টেম যদি ওরকম স্ট্রং থাকে, তাহলে তাদেরকে দায়িত্ব থাকে, ভাগ করে দেওয়া হয় যে তারা মানে ইয়ে করবে যে কতদিন পর পর পেশেন্টকে একটা রিমাইন্ডার একটা কল দেয়। তো এটা যদি কারোর করতে পারেন তো এটা পেশেন্টের জন্য খুবই সুবিধা। এটা আমি এই জন্য বলছি যে আমাদের ক্লিনিকে এই সুবিধাটা আছে, পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট থাকে, একদিন আগে বা 2 দিন আগে সেক্রেটারি ফোন করে তাকে রিমাইন্ডার দিয়ে দেন, রিমাইন্ডার কল। আরেকটা হচ্ছে যে আপনার দ্বিতীয় প্রশ্ন, না প্রথম প্রশ্ন যেটা ছিল যে ওষুধ সমন্বয়।
সমন্বয় অবশ্যই আমাদের করতে হয়, এটা ছাড়া তো হবে না, এটা ছাড়া তো তাহলে আমি অন সাইডেড হয়ে যাচ্ছি, ব্লাইন্ডেড হয়ে যাচ্ছি, মানে ওয়ান সাইড ব্লাইন্ড হয়ে যাচ্ছে। ধরেন আমার পেশেন্টে আমি একটা ওষুধ দিচ্ছি, সে সেই পেশেন্ট যদি কার্ডিওলজির কাছ থেকে কিছু ওষুধ খাচ্ছেন, হ্যাঁ, তাহলে অনেক পেশেন্ট, অনেক মেডিসিন কিন্তু আছে ওভারল্যাপিং, হ্যাঁ, ব্লাড প্রেশার বলেন, কোলেস্টেরল মেডিসিন বলেন, বা হার্টের বলেন, হ্যাঁ, ডায়াবেটিস এর পেশেন্ট করে ওভারল্যাপ করে, প্লাস ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন। সো এই জন্য আমাদের অবশ্যই আমাদের জানতে হয় একদম একেবারেই, মানে সেজন্য অনেক পেশেন্ট যারা বলতে পারেন না তাদেরকে আমরা বলি আপনার সব মেডিসিনের বক্সটা ফলো আপ করবার সময় নিয়ে আসবেন, এবং ওটাকে আমরা বলি এডুকেশন পার্ট, এটা ম্যান্ডেটরি, যেটা মানে এন্ড অফ দা আমাদের ভিজিটে মেডিকেশন এডুকেশন এবং মেডিসিন রিকনসিলিয়েশন। তো এটা আমরা যখন পেশেন্ট যাওয়ার আগে আমরা তাকে বলে দিই এটা 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 আমি এই চেঞ্জটা করেছি, এই চেঞ্জটা হয়েছে, আপনাকে এইটা করা হয়েছে। যে মেডিসিন রিকনসিলিয়েশন, এটা হচ্ছে একেবারে ভিজিটের লাস্ট মোমেন্টে আমরা এটা করে তারপরে আমরা পেশেন্টেরকে বাসায়, এটা খুবই জরুরি, কারণ হচ্ছে মেডিসিন ইন্টারাকশন ইজ এ বিগ প্রবলেম। কিছু কিছু মেডিসিন, সিজার মেডিসিন আছে, ব্লাড প্রেশারের মেডিসিন আছে, ধরেন এইচআইভি ওষুধ খাচ্ছে, তার সাথে কিন্তু ইন্টারাক্ট করতে পারে। তো এটা খুবই জরুরি, এটা আমাদের ভিজিট শেষে মেডিসিন রিকনসিলিয়েশন এন্ড এডুকেশন, পেশেন্ট এডুকেশন, এবং এটা বিলেবল, এটা কিন্তু আমরা বিলও করতে পারি। এই যে সময়টা 10 মিনিটস বা 15 মিনিটস আমরা পেশেন্টের সাথে স্পেন্ড করি, এটা কিন্তু এটা বিলও করা যায়, এবং এটা আমাদের উচিত এবং আমাদের দায়িত্ব এটা করার, যে পেশেন্ট না হলে মেডিসিন এটা হতে পারে। আর যেটা লাস্ট প্রশ্ন ছিল যে মানে প্রাইভেসি, হ্যাঁ, হিপার ল যেটা, এটা অবশ্যই আমাদের, এটা হচ্ছে ফেডারেল ল। যে কোনো পেশেন্টের, ধরেন যারা মেজর মানে 18 বছরের উপরে, তাদের মানে সেক্ষেত্রে তাদের যে হিপা যে রুলসটা আছে, এটা উইদাউট পেশেন্টের কোনো পারমিশন ছাড়া তার কোনো ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো না। ডক্টর মানে সে যদি স্পেশালিস্টের কাছে যায় তখন কিন্তু ডক্টর পেশেন্ট তখন বলেই দিচ্ছে, হ্যাঁ, মানে ভার্বালি সে আমাকে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু তার ফ্যামিলি মেম্বার, ইভেন তার এমপ্লয়ি, যদি তার বস আমাকে ফোন করে জানতে চায় উইদাউট মানে পারমিশন, পেশেন্টস পারমিশন, এবং সেটা রিটার্ন হতে হবে, আমাদের যে হিপা ফর্মটা আছে সেটা তাকে সাইন করতে হবে, এবং সেখানে লিখতে হবে আমি কোথায় তার ইনফরমেশনটা কাকে দিচ্ছি। সে যখন এটা সাইন করবে তখনই মাত্র আমরা রিলিজ করতে পারি, তাছাড়া এটা ওয়েল প্রোটেক্টেড, এটা কেউই নিতে পারবে না, তার ছেলেরটা বাবা, বাবারটা ছেলে, এবং হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যেও কখনো শেয়ার করা যাবে না। এটা পেশেন্টের রাইট, বেসিক রাইটস, এবং এটা আমাদের মেনে চলতে হয়, এটা না হলে ভায়োলেশন হলে এটা এটা ল, ফেডারেল ল ভায়োলেশনের মধ্যে পড়ে যায়। জি অনেক ধন্যবাদ। তারপর আসলে অনেক কথাই বাকি আছে, আসলে প্রিভেনশন নিয়ে তো খুব বেশি কথা হলো না, আমরা আরো একদিন না হয় কথা বলবো যে কি কি রোগ প্রতিরোধ করা যেত যায় এবং কি কি ব্যবস্থা নেওয়া যায়, আপনারা কিভাবে হেল্প করেন, সেই বিষয়গুলো আসলে শোনার দরকার ছিল, তাহলে হয়তো রোগীরা আরো বেশি সচেতন হবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার কানিজ নীলুফা বানু হিমি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রাণবন্ত আলোচনার জন্য, এবং এটাই সুবিধা, আপনার সাথে কথা বলতে গেলে আরো অনেক বেশি প্রশ্নের উদয় হয়, সেই প্রশ্নগুলি আমরা জানতে চাই, আমাদের মনে অনেক প্রশ্ন এবং আমাদের প্রশ্নগুলি রোগীদের প্রশ্ন। তো অনেক ধন্যবাদ আবারও আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সজল আফসার ভাইয়া, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং টিভিএন 24 আপনাদের সবার কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনাদের মাধ্যমে আমাদের যে দর্শক, যে রোগী যারা আছেন বা আমাদের দর্শক শ্রোতা আছেন, তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারছি। আশা করছি কিছুটা হলেও তারা উপকৃত হবেন, এবং সেজন্য সবার কাছে কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কখনো। আসসালামু আলাইকুম। জি আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে সচেতন করে তুলতে, এবং আমরা ডাক্তারের কাছে যাই, স্পেশালিস্টের কাছে যাই, হাসপাতালে যাই, যে আমরা অনেক সময় কিন্তু অনেকগুলো মানে যে আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা তুলে ধরতে পারি না অনেক সময়, আসলে কিভাবে সেটা বলা উচিত, কিভাবে বলতে হয়, এই বিষয়গুলো আছে, এবং আমরা দেখা যায় যে অনেক সময় মানে ভুলবশতই বা কিছুটা আমরা না জানার কারণে দেখা যায় যে যে মানে তথ্যগুলো দরকার সেগুলো দিতে পারি না, আবার যেগুলো হয়তো তথ্যটা আমার কাছে ছিল সেগুলো আমি দিতে পারলাম না সময় মতো, এরকম হচ্ছে। তো এই ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে। একজন সচেতন মানুষ যদি হই আমরা, তাহলে চিকিৎসার ক্ষেত্রেও আমরা অনেক বেশি ভালো চিকিৎসা পাবো, এবং সেক্ষেত্রে আমরা যখন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাব, সেখান থেকে আমরা, আমার মনে হয় যে আমাদের যে চিকিৎসাটা সত্যিকার অর্থে পাওয়া উচিত সেটা আমরা পাবো।
এবং সেটার জন্য কিন্তু আমাদের এই সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদেরকে একটু সচেতন হতেই হবে। রোগী হিসাবে আমাদের একটা দায়িত্ব কিন্তু আছে। সে একই সাথে আমরা যদি চিকিৎসকের সঙ্গে বিভিন্ন প্রশ্ন করি, চিকিৎসকও যদি কোনো কিছু ভুলে যান, তারও হয়তো সেটা মনে পড়বে। এটা একটা বিষয় আছে কিন্তু, কাজেই এটা দ্বিপাক্ষিক একটা বিষয়। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা মনে রাখবো এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান একটি মানে কি বলে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো ভবিষ্যতে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।